শিমুলতলা গ্রামের মেয়ে শ্যামলী। এখন বয়স তার মাত্র 14 বছর। আর 5টা মেয়ের মতো শ্যামলীর ছোটবেলাটা সাধারণ ছিল না। জন্মানোর পর থেকেই অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে তার ছোটবেলা কেটেছে। শ্যামলীকে জন্ম দেওয়ার পরই তার মা গত হন। সেই দুধের শিশুটাকে এতদিন আগলে রেখেছিল তার বাবা। স্ত্রীর মৃত্যুর পর এই মা মরা মেয়েকে জুড়েই তার জগৎ ছিল। এইভাবে একটু একটু করে বড় হতে থাকে শ্যামলী তার বাবার আদর ও ভালোবাসায়। তবে সেই সুখ বেশি দিন স্থায়ী হলো না। জমিতে চাষের কাজ করতে গিয়ে বাস পড়ে শ্যামলীর বাবার মৃত্যু ঘটে। এরপর শ্যামলীকে তার পিসিমা নিয়ে যেতে এসেছে তাদের বাড়িতে। শ্যামলীর বাবার পৈতৃক ভিটে 20 বিঘা চাষের জমি, হিসাব মতো একমাত্র অধিকার এখন শ্যামলীরই। তবে এসব এখন ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে পিসিমার সাথে। আজ পিসেমশাই আসতে পারেনি, তার পিসিমা একাই এসেছে শ্যামলীকে নিয়ে যেতে। শ্যামলীর 2 চোখ চিকচিক করে ওঠে, বুকের ভেতরটা যেন শূন্য হয়ে যায়। পিতৃগৃহকে অন্তিমবারের মতো প্রণাম করে বেরিয়ে আসে শ্যামলী। শেষবারের মতো পিছন ফিরে সে একবার তাকায়। ছোটবেলা থেকে এত বড় হয়ে ওঠা এই আশ্রয়স্থলটাকে ছেড়ে যেতে মন চায় না। এই বাড়িটা তার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ও মূল্যবান, কেননা তার বাবার সাথে কাটানো কত স্মৃতি এই বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কত সুখ দুঃখের স্মৃতি রয়েছে তার এই বাড়িতে। না জানি কবে কখন সে আবার এই বাড়িতে আসতে পারবে। পিসিমার বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতেই সে দেখলো একটা গরুর গাড়ি তার জন্য অপেক্ষা করছে। শ্যামলীর পিসিমা একটু এগিয়ে এসে বেশ বিচলিত কণ্ঠে বললেন, শ্যামলী, মা আমার, আর যে দেরি করা চলবে না। বুঝতে তো পারছিস এত পথ আমাদের যেতে হবে। আমি জানি তোর মনের অবস্থা একদম ভালো নয়, কিন্তু তবুও সময়ের কথা মাথায় রেখে আমি বলতে বাধ্য হচ্ছি। মা, এবার তুই গরুর গাড়িতে গিয়ে বস। এই চল চল, দেরি না করে গাড়ি ছাড় দেখি। সন্ধে নামবার আগে আমাদের যে পলাশপুরে পৌঁছতেই হবে। সন্ধে নামবার আগেই আমাদের যে করেই হোক গর্বে তার শ্মশানটা পেরোতেই হবে। ধীরে ধীরে শ্যামলী গাড়িতে উঠে বসলো। কিন্তু সে একটা কথা কিছুতেই বুঝতে পারল না, যে পিসিমা কেন এতটা ভয় পেয়ে রয়েছে, কেন সে সন্ধ্যা নামার আগেই এই শ্মশান পেরোতে চাইছে। পিসিমা গাড়ি চালকের উদ্দেশ্যে বললেন, হারু, এবার গাড়িটা ছাড়। গাড়ির চালকও যাত্রা শুরু করলো। গাড়ির ভেতরে বসে থাকা শ্যামলীর 2 চোখ দিয়ে ঝরে পড়ল অশ্রু। সূর্য তখন মধ্য গগনে, তবে রোদের তেজ নেই বললেই চলে। এই যাত্রাপথে কোনো পুরুষ বলতে গাড়ির চালক শুধু একা, আর গাড়ির ভেতরে 2 জন নারী। এই বিষয়টা কেমন যেন খটকা লাগলো শ্যামলীর, তবে মুখে কিছু বলল না। বাইরের অপরূপ প্রকৃতি সৌন্দর্যের দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সে। ধীর গতিতে এগিয়ে চলল নিজের জন্মভূমি, নিজের গ্রাম ছাড়িয়ে। কত চেনা চেনা ছোট বড় গ্রাম পেরিয়ে গাড়িতেই চলেছে পলাশপুরের দিকে। এমন সময় পিসিমা গাড়ি চালকের উদ্দেশ্যে হঠাৎ বলে উঠল, তাড়াতাড়ি চালারে হারু, আরো সন্ধে নামবার আগে আমাদের যে শ্মশানটা পেরোতেই হবে। শ্যামলী এবার পরিষ্কার শুনল যে পিসিমা কোনো এক শ্মশানের কথা বলছে। একাধিক প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠল শ্যামলীর। শ্মশান? কোন শ্মশানের কথা বলছি পিসিমা? এই শ্মশান নিয়ে তার মনে এত ভয় কেন? কি এমন আছে সেখানে যার জন্য সে সন্ধ্যা নামার আগেই সেই স্থান অতিক্রম করতে চাইছে তিনি? সকল প্রশ্ন প্রশ্ন হয়েই থেকে গেল।
ইচ্ছা করলেও সাহস করে পিসিমাকে জিজ্ঞেস করা হলো না শ্যামলীর। মানুষ ভাবে একরকম আর হয় আরেক রকম। কোথা থেকে একদল মেঘ এসে গোটা আকাশ ছেয়ে গেল, কোথা থেকে দমকা হাওয়া এসে সব উড়িয়ে নিয়ে যাবার উপক্রম। এমতো অবস্থায় সামনে এগোনো মানে বিপদের ঝুঁকি নিজের কাঁধে নেওয়া। তখনই গাড়ি চালক বলে উঠল, মা ঠাকুরন, আর তো এগোনো যায় না। গরুগুলো তো ভয়ে এগোতেই পারছে না। বেশি জোরাজুরি করলে তারা বাঁধন ছেড়ে বেরিয়ে যাবে। আমাদের আর এগিয়ে গিয়ে কাজ নাই, এখানে একটু দাঁড়িয়ে পড়ি, তারপর না হয় দেখছি ঝড় থামলে কি করা যায়। আর সামনে না গিয়ে তারা একটা বড় গাছের নিচে গাড়িটাকে দাঁড় করালো। চারিদিকে তখন তুমুল ঝড়। শ্যামলী খেয়াল করলো তার পিসিমার দু চোখে খেলা করছে তুমুল আতঙ্ক। তার মুখমণ্ডল অপরিসীম দুশ্চিন্তায় কালো হয়ে গেছে। টানা 1 ঘন্টা তুমুল দাপাদাপির পর যখন ঝড় থামলো, তখন আবার গাড়ি এগিয়ে চলল পলাশপুরের দিকে। ততক্ষণ চারপাশ জুড়ে কালো অন্ধকার নেমে এসেছে। পিসিমার কপালে তখন চওড়া চিন্তার ভাঁজ। পিসিমাকে দেখে আর স্থির থাকতে না পেরে শ্যামলী জিজ্ঞেস করেই বসলো, ও পিসিমা, তুমি এত ভয় পাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো। অনেকক্ষণ থেকে দেখছি তুমি খুব চিন্তা করছো। কি আছে সেই শ্মশানে? আর কি বলবো মা, এটা একটা অভিশপ্ত শ্মশান। রাতে তো দূর, দিনের বেলাতেও এই শ্মশানের পাশ দিয়ে কেউ যায় না। বিশেষ করে অন্ধকার নামার পর তো কোনো মহিলার এখান দিয়ে যাওয়াই নিষেধ। এসব শুনে শ্যামলী বেশ কিছুটা ভয় পেল। এবার সে যেন কেমন কুটিসুটি মেরে বসলো। গাড়ির ভেতরে কেমন যেন এক অজানা আতঙ্ক এবার শ্যামলীকে গ্রাস করলো। সে এবার বেশ ভয় পেল। একেই তো তার জন্য একদম নতুন জায়গা, তার উপর আবার এমন কথা পিসিমার মুখ থেকে শুনে সে বেশ ভয় পেয়ে গেল। পলাশপুর গ্রামের রাস্তাটা যেখান থেকে শুরু হয়েছে সেখানেই রয়েছে এই শ্মশান। চারপাশ তখন সাদা কুয়াশার আস্তরণে চারিদিক ছড়িয়ে রয়েছে। রাস্তার 2 ধারে দাঁড়িয়ে রয়েছে বিশাল বড় বড় গগনচুম্বী গাছ। সাক্ষাৎ পিশাচের দল অন্ধকারে যেন গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে। শ্যামলীর গাটা কেমন যেন শিরশির করে ওঠে। এই পথ ধরার সঙ্গে সঙ্গে পিসিমা ও গাড়ি চালকের শরীরে যেন কাঁটা দিয়ে ওঠে। পিসিমা কাঁপা কাঁপা গলায় শ্যামলীর উদ্দেশ্যে বলে ওঠে, শোন শ্যামলী, তোকে তো আগেই বললাম এই জায়গাটা ভালো নয়। এই জায়গায় খুব বদনাম আছে। তুই এইদিকে নতুন, তাই তোর জানা নেই। তবে এইদিকে যারা থাকে তারা সকলেই জানে। আমি এখন তোকে যা বলবো তা মন দিয়ে শোন। শোন, আমি যা যা বলবো তা ঠিক মতো শুনে সেইভাবে থাকলে কোনো বিপদ আমাদের স্পর্শ করতে পারবে না। এই জায়গাটা যতক্ষণ না পেরিয়ে যাচ্ছি ততক্ষণ গায়ে চাদর দিয়ে ভালো করে মুড়ে বসে থাকবি, কিন্তু এখানকার বিষাক্ত হাওয়া তোর শরীরে স্পর্শ করতে পারবে না। চাদর তুলে মুখ ঘুরিয়ে দেখতে চেষ্টা করবি না যেন। এই জায়গাটা বেরিয়ে যাওয়ার পর আমি বলবো, তখন চাদর সরাতে পারবি। ঠিক আছে পিসিমা, তুমি যা বলবে আমি তাই করব। এবার গাড়ি চালক গরুর গাড়িটিকে নিয়ে ধীরে ধীরে ওই শক্ত জায়গায় প্রবেশ করলো। কৌতূহল বড় আশ্চর্য জিনিস। সীমিত কৌতূহল ভালো, তবে অধিক কৌতূহল সর্বদাই বড় খারাপ। অধিক কৌতূহল সর্বদাই মানুষকে চরম বিপদের দিকে নিয়ে যায়। পতঙ্গ যেমন আগুনের দিকে ছুটে যায়, ঠিক তেমনি অধিক কৌতূহল বশবর্তী হয়ে মানুষ কখনো কখনো নিজের বিপদের কথা জেনেও
শত বারণেও শত নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ধাবিত হয় সেই বিপদের দিকে। শ্যামলীর মন খুব ব্যাকুল হয়ে উঠল। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এমন কি জিনিস থাকতে পারে যার কারণে এত ভয়। পিসিমা এমন ভাবে তাকে আত্মগোপন করে বসে থাকতে বলল, কি জন্য? এই শ্মশানের বাতাসও নাকি খুব সাংঘাতিক, অশুভ। কিন্তু সত্যি কি তাই? শ্যামলীর বারবার ইচ্ছে করলো একবার চাদর সরিয়ে বাইরের দিকে তাকাতে, কিন্তু তখনই তার পিসিমার কথাগুলো মনে পড়ে গেল। পিসিমা তখন চাদর মুড়ি দিয়ে জড়সড় হয়ে বসে আছে এক কোণায়। গাড়ির চালক একভাবে সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলে যাচ্ছে গাড়িটিকে। একেবারে শেষ মুহূর্তে এসে শ্যামলীর বড় মন করলো একবার বাইরেটাকে দেখার। কিশোর বয়সে হয়তো কৌতূহলটা একটু বেশি হয়। সে একটু চাদর সরিয়ে বাইরের দিকে চোখ দিল। রাতের অন্ধকারে ডুবে থাকা ঘন জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পেল না। সে মনে মনে বলল, এ কি, গাছপালা ছাড়া তো আর কিছুই নজরে পড়লো না। এ তো আর 5টা জঙ্গলের মতোই, কিন্তু তা সত্ত্বেও এত যে কেন? মনের কথা মনেই রয়ে গেল। শ্যামলীর কারণে সে দূরে একটা অস্বাভাবিক জিনিস দেখতে পেয়েছে। দূরে সে দেখতে পেয়েছে একটা ভাঙা মন্দিরের চূড়া। শ্মশানে মায়ের মন্দির থাকাটা স্বাভাবিক ব্যাপার, তবে সে দেখলো দূরে সেই মন্দিরের গা ঘেঁষে কিছু মানুষ কোনো এক উপাসনায় দারুণ ব্যস্ত। পিসিমা যে বলেছিল এখানে রাতে কেউ আসে না, তবে মানুষগুলো কি, তারা কি করছে? এই অন্ধকারে মানুষগুলোকে দেখে ছ্যাদ করে ওঠে শ্যামলীর বুক। গাঢ় অন্ধকারের থেকে তারা যেন আবার কালো। এবার সে দেখলো একটা আগুনের যজ্ঞকুণ্ডকে গোল করে ঘিরে তারা সব এক বিচিত্র কায়দায় নাচছে আর কাকে যেন আহ্বান করছে। তৎক্ষণাৎ চাদরটা টেনে দেয় শ্যামলী। হৃদপিণ্ডের গতি যেন দ্রুত ওঠানামা করছে। এসব কি দেখলো? সে যা দেখলো তা কি সত্যি নাকি মিথ্যা? ভয়ে ভয়ে জড়সড় হয়ে চুপটি করে বসে রইল মেয়েটা। শ্যামলী, এবার তুই চাদরখানি নামাতে পারিস। ওই অভিশপ্ত জায়গাটা পেরিয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে দাঁড়ালো পিসিমার বাড়ির সামনে। ওরা ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করে। যা মা, তুই ঘরে গিয়ে বস, হাত মুখ ধুয়ে আমি খাবারের ব্যবস্থা করি। আজ আর কারোর সাথে আলাপ করতে হবে না। কাল সকালবেলা আমি এই বাড়ির সবার সাথে আলাপ করিয়ে দেবো। আজ সারাদিন খুব ধকল গেছে কিনা, আজ একটু বিশ্রাম নে। কিছুক্ষণ পর একটা থালায় খাবার নিয়ে পিসিমা ঘরে প্রবেশ করলো। সেখানে শ্যামলীকে না দেখতে পাওয়াতে সে জোরে জোরে তার নাম ধরে ডাকতে থাকে। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাওয়া গেল না। পিসিমা সতীবালা দেবীর এক ছেলে ছিল। সে তখন ছাদের ঘরটাতে কিছু একটা খেলা করছিল। সে হঠাৎ চিৎকার করাতে বাড়ির সবাই দৌড়ে উপরে উঠতে থাকে। মা, মা, কোথায় তোমরা? তোমরা তাড়াতাড়ি এসো। দেখো, দেখো, দিদির কি হয়েছে? পিসিমা উপরে উঠে দেখে শ্যামলী বাড়ির পাশের নারকেল গাছে উল্টো হয়ে ঝুলে রয়েছে। পাটা তার গাছের পাতার সঙ্গে কোনো এক অদৃশ্য বলে আটকে আছে, আর মাথা নিচের দিকে ঝুলছে। এক পাশ থেকে আরেক পাশে সে দোল খাচ্ছে শুধু। হঠাৎ করে সে সেখান থেকে লাফ মারে আরেক গাছে। সঙ্গে সঙ্গে সব কিছু শেষ।
মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে শ্যামলীর মাথা ফেটে অঝরে রক্ত ঝরিয়ে পড়ে চারিদিকে। আর এক নিমেষের মধ্যে এক কিশোরীর জীবন শেষ হয়ে যায়। সবটা সবার সামনেই ঘটে। এই ঘটনা ঘটেছে কয়েকটা দিন কেটে গেছে। একদিন পিসিমার ছেলে সত্য খেলতে খেলতে ছাদের একটা ঘরে চলে যায়। ঘরটার দরজা ভেতর থেকে বন্ধ। সে জানালার ফাঁক থেকে দেখে ঘরের ভেতর থেকে আলো বেরিয়ে এসে চারিদিকে ছড়িয়ে পড়েছে। সে ওই ফাঁক দিয়ে দেখতে যায়। চোখ পড়তেই সে দেখে ঘরের ভেতরে তার মা একটা আসনে বসে আছে আর কিছু বলছে। সে কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করে। কান দেওয়াতে সে শুনতে পায়, আজ আমার উপাসনা সফল হয়েছে। এতদিনের পরিশ্রম আমার সার্থক হয়েছে। প্রথমে আমি বৌদিকে শেষ করি মন্ত্র বলে, তারপর দাদাকে। আর শ্যামলীকে মারাটা তো খুবই সহজ ছিল। বাবার মৃত্যুর পর শ্যামলী যখন একা হয়ে গেল, আমি ওর শুভাকাঙ্ক্ষী হয়ে ওকে আমার বাড়িতে আনার জন্য গেলাম। শ্যামলীর কোনো বিকল্প ব্যবস্থা না থাকার জন্যই সে দাদার মৃত্যুর পর আমার সঙ্গে আসতে রাজি হয়ে যায়। এরপর আমি ইচ্ছে করেই শ্মশানের ওই রাস্তা দিয়ে ওকে নিয়ে আসি। আমি জানতাম শ্মশানবাসী কিছু তান্ত্রিক এক অপদেবতার সাধনা করছে, তাই সন্ধ্যের পর কোনো মানুষ ওই রাস্তা দিয়ে যায় না। আর যে যায় তার মৃত্যু অবধারিত। ওই অপদেবতা শরীরে প্রবেশ করে তাকে মেরে ফেলে। আমি আগে থেকেই নিজেকে বন্ধন করে নিয়েছিলাম যাতে আমাকে ওই অপদেবতা আক্রমণ করতে না পারে, কারণ সেই অপদেবতা মহিলাদেরকেই আক্রমণ করে। তাই আমার কিছু হলো না। আর আমার পরিকল্পনা অনুযায়ী সে শ্যামলীর শরীরে ভর করে এবং তাকে মেরে ফেলে। আজ শ্যামলীর সব সম্পত্তি আমার। শ্যামলীর বাবা মানে আমার দাদা আমার সাথে সম্পর্ক রাখতো না, কারণ আমি তন্ত্র সাধনায় নিজেকে নির্লিপ্ত করেছিলাম। আর আজ তার সবকিছু আমার, শুধুই আমার। আমার বাবা মাও আমার সাথে ভালো ব্যবহার করেনি, তাই মনে মনে আমি ঠিক করেই নিয়েছিলাম সবাইকে শেষ না করে আমার শান্তি নেই। আজ সব সম্পত্তি আমার, একমাত্র আমার। ঘরের ভেতর থেকে এইসব শুনে সত্য বুকের পাঁজর যেন ভেঙে পড়ল। তার জন্মদাত্রী মা যে এতটা নিষ্ঠুর, সামান্য কিছু সম্পত্তির জন্য যে 3টে প্রাণ এত সহজে নিতে পারে, এই ছোট্ট বয়সে সত্য তা যেন পরিষ্কার বুঝতে পারছে। আমাদের আজকের গল্প এখানেই শেষ। আশা করি গল্পটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আশা রাখবো আমাদের সাথে এভাবেই আপনারা থাকবেন।